গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সাইবারস্পোর্ট 20 যদিও ফ্রি ফায়ারে ব্যাক করেছে, তবে আমরা এখানে সিনেমা কন্টিনিউ রাখবো। এখানে শুধুমাত্র ফ্রি ফায়ারের লাইভ হতে পারে, বাট অ্যাকচুয়াল যে ভিডিও কন্টেন্টগুলো সেগুলো যাবে হচ্ছে সাইবারস্পোর্ট 20 গেমার নামের আমাদের একটা চ্যানেল রয়েছে সেখানে। এবং আমরা মূলত এখন সাইবারস্পোর্ট 20 বা গেমিংটা আমরা চালাবো হচ্ছে আমাদের পেজে। সাইবারস্পোর্ট 20 নামে একটা পেজ রয়েছে, সেই পেজটাতে সেটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আর এছাড়া চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আর এই চ্যানেলগুলোতে মূলত আমাদের সিনেমা বা মুভি এক্সপ্লেনের একটা বিশাল ফ্যান বেস রয়েছে, তো তাদেরকে আমরা এখানে ধরে রাখতে চাচ্ছি। তো যাই হোক, এখানে আমরা মুভি এক্সপ্লেনটা প্লে করতে চলেছি। তো তোমরা যারা ফ্রি ফায়ারের অডিয়েন্স রয়েছে তারা চাইলে আমাদের ওই পেজে যেতে পারো কিংবা ওই সাইবারস্পোর্ট 20 গেমারে যেতে পারো। আজকে আমরা কোরিয়ান একটা ডার্ক সিরিজ সম্পর্কে জানতে চলেছি, যে সিরিজে দক্ষিণ কোরিয়ার যে তোমার অর্গান ব্ল্যাক মার্কেট রয়েছে, মানে কিডনি, লিভার, এগুলোর যে তোমার ব্ল্যাক মার্কেট রয়েছে, সেই ব্ল্যাক মার্কেটের উপর ভিত্তি করে ফ্যান্টাসি টাইপের একটা সাইফাই সিরিজ তৈরি করা হয়েছিল। টোটাল হচ্ছে 8 পর্বের। সেই সিরিজটাকে আমরা একটা ভিডিওতে কমপ্লিট করব। তবে যেহেতু কোরিয়ান সিনেমা, নামগুলো একটু আনকমন, এছাড়াও তোমার দেখা যাবে চেহারাও একই রকম, তো একটু কনফিউশনে পড়তে পারো। তবে তারপর আমি চেষ্টা করবো সহজভাবে বোঝানোর জন্য। তো যাই হোক, ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা মূল ভিডিওতে যাই। তুমি যাও ডিসক্রিপশনে, সেখান থেকে স্কিপ করে মূল ভিডিওতে যাও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো গল্পের শুরুতে আমরা আইসোলেটেড বা নির্জন একটা জায়গায় ছোট্ট একটা নোংরা হোটেল রুম দেখতে পাই, যেখানে জুয়ং নামের একটা মেয়ে তার ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছে। মানে বুঝতেই পারছো এটা একটা পতিতা। আর ঠিক তখনই হিয়াংশু মানে তার ক্লায়েন্ট দরজায় এসে কড়া নাড়ে। আর এখানে লক্ষ্য জুয়ং তো পতিতা, আর হিয়াংশু নামের যে ক্লায়েন্ট এসেছে সে একটা অবিবাহিত ছেলে, এবং সে তার শারীরিক চাহিদা পূরণ করার জন্য মেয়ে খুঁজছিল। এবং ইন্টারনেটে এই জুয়ং মেয়েটি নিজেকে হাই স্কুলের ছাত্রী হিসেবে বর্ণনা দিয়েছে, যে এখনো ভার্জিন, এখনো 18 বছর পূরণ হয়নি। তো সেজন্যই মূলত ইন্টারনেট থেকে খোঁজ পেয়ে এই হিয়াংশু নামের ছেলেটা এসেছে। তো এরপর যখন তারা এক জায়গায় হয়, হিয়াংশু তখন ওই মেয়েটার স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তখন জুয়ং নামের ওই মেয়েটি চুপ হয়ে যায়। এবং হিয়াংশু তখন সন্দেহ করে, কারণ ঠিক মতো স্কুলের নামও বলতে পারছিল না, সাবজেক্টের নামও বলতে পারছিল না। কিন্তু জুয়ং এর কোনো জবাবই দেয় না, উল্টো ফোন বেজে ওঠে তার, এবং সে করে কি ফোন নিয়ে ওয়াশরুমে চলে যায়। এবং ফোনে তার হয়তো পরবর্তী কোনো একটা ক্লায়েন্ট বা পরবর্তী কোনো একটা শিকার ছিল, যাকে সে কনভিন্স করছিল এখানে আসার জন্য বা হোটেল রুমে ডাকার চেষ্টা করেছিল। তো যাই হোক, ফোনটা কেটে দেওয়ার পরে সে একটা ঘরে পৌঁছায়, যে এখানে আমরা জানতে পারি যে এই হোটেল আসলে পতিতা মেয়েদের আড্ডাখানা, এবং তাদের কাজই হচ্ছে নিরীহ ছেলেদেরকে বোকা বানানো এবং শারীরিক ঘনিষ্ঠতার প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করা, এবং তাদেরকে হোটেল রুমে ডাকা, আর তারপর তাদেরকে অপহরণ করা হয়, এবং এরপর তাদের বডি নিলামে চড়ানো হয়, এবং যারা বেশি টাকা অফার করে তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। আর এরপর জুয়ং সেই ঘরে যায় যেখানে হিয়াংশু তার জন্য অপেক্ষা করছিল, এবং হিয়াংশুর সাথেও ঠিক একই ঘটনা ঘটে, যে ঘটনাগুলো এখানের বাকি ছেলেদের সাথেও ঘটেছিল। তো আমরা দেখতে পাই হিয়াংশু নামের সেই ক্লায়েন্টটাকে কিন্তু স্ট্রেচারে বেঁধে রাখা হয়েছে, তার চোখ বাঁধা, মুখ কাপড় দিয়ে রাখা আটকানো, এবং তার শরীরের কাপড়ও খুলে ফেলা হয়েছে। তাকে শুধুমাত্র একটা আন্ডারওয়্যার পরিয়ে চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল। তো এইখানে হিয়াংশু তো ভয়ে কান্নাকাটি করছিল, বাট জুয়ং নামের ওই পতিতা মেয়েটির কোনো মায়ে হয় না, কারণ এটা তার কাছে নতুন কিছু নয়। তো যাই হোক, এরপর নিলাম শুরু হয়ে যায়। আর এইখানে একটা ইহুদি ছেলে ছিল যার নাম হচ্ছে গ্যাগ। সে করেছে কি, তার পিতার জন্য এখানে এসেছে তার পিতার কিডনির ব্যবস্থা করতে। তো হিয়াংশুর বডি যখন দেখানো হয় যে সম্পূর্ণ সুস্থ, তার কিডনির এই কন্ডিশন, এটা তখন তারা হিয়াংশুর বডির জন্য মোটা অঙ্কের টাকা মনে করো যে দাবি করে, কিন্তু ওইদিকে গ্যাগ যার পিতার জন্য কিডনি দরকার, সে মোটা অঙ্কের টাকা অফার করে। মানে এখানে ছেলেটা মেন নয়, মেন হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গের দাম। তো হিয়াংশু যখন এটা বুঝতে পারে, সে জোরে জোরে কাঁদতে শুরু করে, এবং হিয়াংশু নিজেই বলে যে আমার কাছে অনেক টাকা রয়েছে, তুমি কয় টাকা আমার কিডনি বেচবে, আমি তোমাদের তার ডাবল টাকা দেবো। আর তারপরে যে
যে যে ছেলেটা নিলাম করছিল কিডনির জন্য তার পিতার জন্য, হিয়াংশু তাকেও বলে যে তুমি আমাকে কিনে নিয়ে যাও, আমি তোমার বাবার কিডনির ব্যবস্থা করে দেবো, কিন্তু প্লিজ আমাকে মেরো না। কিন্তু এদিকে নিলাম তো চলছিলই, দর কষাকষি চলতেই থাকে এবং এইখানে একটা মহিলা অনেক বেশি দাম অফার করে আর তখন তাকে হারানোর জন্য গ্যাগ মানে যে ছেলেটির পিতার জন্য কিডনি দরকার সে আরো বেশি দাম অফার করে এবং এক সময় নিলামে ও জিতেও যায়। কিন্তু যখন টাকা দেওয়ার সময় হয় তখন দেখা যায় ওর কাছে 20 মিলিয়ন ইয়ন কম ছিল, মানে মোটামুটি 15 লাখ টাকা কম। কিন্তু ওর তো আবার ওর বাবার জন্য কিডনির প্রয়োজন, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে, তার বাবাকে সে বাঁচাতে চায়। তো ওর প্রয়োজন বুঝতে পেরে তখন ওই পতিতা মেয়ে জুয়েং বলে ঠিক আছে সমস্যা নেই, আমরা এখান থেকে ঋণও প্রদান করি, তুমি চাইলে আমাদের কাছ থেকে ঋণ নিয়ে কিডনি কিনতে পারো, তবে 1 সপ্তাহের মধ্যে পুরো টাকা ফেরত দিতে হবে, তা না হলে তোমাকে ধরে তোমার অঙ্ক প্রত্যঙ্গ আমরা এইভাবে নিলামে উঠাবো, তুমি যেখানে থাকো না কেন আমাদের গ্যাং তোমাকে ধরে নিয়ে আসবে। তো এই কথা শুনে গ্যাগ করে কি মেনে নেয় এবং লোন নিয়ে হিয়াংশুর কিডনি নিজের নামে করে নেয়। আর তখনই বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ আসতে শুরু করে আর এই কারণে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু এই সব যিনি পরিচালনা করছিলেন যার নাম হচ্ছে হিংসুক, সে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, হালকা একটু ভূমিকম্প এসেছিল। তো এরপর সবাই টেনশন মুক্ত হয়ে যায় এবং যার যার জায়গায় চলে যায়। কিন্তু একটু পরে আবারও বড় আকারে ভূমিকম্পন আসে এবং একটা শক্তিশালী ভূমিকম্পের ফলে পুরো ভবনটি ধসে পড়ে এবং এরপর আমরা দেখতে পাই পুরো মেঝেতে আহত মানুষদের ভরে গিয়েছে। আর এদিকে গ্যাগ এখনো তো বিভ্রান্ত ছিল যে এই অবস্থা হয়ে গেল, সে তার বাবার কিডনি পাবে কি পাবে না। আর ওইদিকে এখনো সবাই বুঝতে পারেনি যে ঘটনাটা কি ঘটলো। আর ওইদিকে আমরা দেখি জুয়েং এর দৃষ্টি যায় হচ্ছে ভিকটিমের পার্সের দিকে, যেখানে সে জানতে পারে যে হিয়াংশু একটা গোয়েন্দা ছিল আর কি, এবং তাড়াতাড়ি সে তার বসকেই খবরটা দিতে চাচ্ছিল। আর এই জন্য সে হিংসুককে খুঁজতে থাকে, কিন্তু সে ওখানে ছিল না। তবে সে হিংসুকের ওয়াকি টকিটা খুঁজে পায়। আর অন্যদিকে ছিল পরিচালক কুক। তো কুক যখন জুয়ংকে ওদের যে টিম লিডার হিংসুক তার কথা জিজ্ঞাসা করে, জুয়ং বলে সে মারা গিয়েছে। মানে এখানে বুঝতে পারছি আমরা এই সিচুয়েশন ওরা সবাই যার যার মতো ফায়দা নিতে যাচ্ছে এবং একটা সময় সে হিংসুকও সুযোগ পেয়ে ভূমিকম্পের ফলে তৈরি হওয়া গর্তে ওকে ফেলে দেয়। আর এইদিকে যারা নিহত হয়েছে তাদের সবাইকেই গর্তে ফেলে দেওয়া হচ্ছিল এবং এর মধ্যে গ্যাগ এবং ওই ভিকটিম হিয়াংশু ছিল, তবে ওরা দুজন বেঁচে ছিল। তো যাই হোক, এরপর জুয়ং দেখে গার্ডরা ওদেরকে ঘিরে ফেলেছে এবং বর্তমানে এই পুরো বিল্ডিং এর নিয়ন্ত্রণ ওদের যে লিডার ছিল হিসুক সে নিয়ে নিয়েছে এবং সে মনে করে ওদের যে মেইন বস তাকে মেরে সকল টাকা নিয়ে নেবে এরকম প্ল্যান করেছে। তো যাই হোক, এখন পতিত ওই মেয়েটি সিদ্ধান্ত নিয়েছে সেই হিসুককে মারবে, কিন্তু ওরা তো এটা এখনো করার জন্য রেডি নয়। আর তখন ওদের চোখ পড়ে চেয়ারের উপর যার সাথে হিয়াংসুকে নিচে ফেলে দেওয়া হয়েছিল। তো হিয়াংসু যেহেতু পুলিশ অফিসার, মানে এখানে গোয়েন্দাগিরি করতে এসে ধরা খেয়েছে, তো চাই যে ওর সাহায্যে এখান থেকে বেরিয়ে যাবে। আর এরপর ওয়াকি টকিতে খবর আসে যে মেইন যে পরিচালক বা মেইন বস যার নাম হচ্ছে কুক সে মারা গিয়েছে। তবে এখনো কেউ নিশ্চিত নয় খবরটি সত্য নাকি মিথ্যা, কারণ এই খবরটা ওদের যে লিডার হিসুক বলেছিল। আর হিসুক তো নিজেই মনে করে যে বস হতে চায়, আর এখানে নিচে যে গার্ড ছিল তার আবার হিসুকের খুব অনুগত ছিল। তো ওরা এই কথাটা বিশ্বাস করে নেয় এবং বুঝে নেয় যে যেহেতু কুক নেই তার মানে হিসুকই এখন ওদের মেইন বস। আর ওরা মনে করছিল যে এগুলো পুলিশে করেছে, মানে পুলিশে হামলা করেছে। আবার এখানে যে হিয়াংশু ছিল ওয়াকিটকিতে এটাও বলা হয় যে হিয়াংশু হচ্ছে একটা গোয়েন্দা। তো যেহেতু ওদের বস কুককে হিয়াংশু বা পুলিশেরা মেরেছে এটা ভেবে ওরা হিয়াংশুকে মেরে বদলা নিতে যাচ্ছিল। আর এই দিকে গ্যাগ তো বুঝতেই পারছিল না, মানে বোকা ছেলেটা, যে এগুলো কি হচ্ছে। ওর তো খালি কিডনির প্রয়োজন ওর বাবার জীবন বাঁচানোর জন্য। তো এই জন্য সিদ্ধান্ত নেয় যে এই গোয়েন্দা বা হিয়াংশুকে সে বাঁচাবে যাতে ওর কিডনিটা ওর বাবার জন্য নিতে পারে। কিন্তু এখানে হিয়াংশু করে কি অনেক চালাক, তো পুলিশ ও করে কি কথাবার্তা দিয়ে গ্যাগকে ফাঁসাতে চেষ্টা করে যে আমাকে হেল্প করো। আবার গ্যাগও এখানে বোকা সেজে ফাঁসানোর চেষ্টা করে হিয়াংশুকে, যেন হিয়াংশু ওর বাবার জন্য কিডনিটা দান করতে সম্মত হয় এবং অনুরোধ করে প্লিজ তুমি রাজি হয়ে যাও, তোমার কিডনিটা প্লিজ দিয়ে দিও। তো যাই হোক, ওরা এখন খুঁজতে চায় হচ্ছে জুয়ং নামের ওই পতিতাকে, কিন্তু ও সবাইকে এড়িয়ে কোথাও চলে গিয়েছে এবং ওকে খুঁজে বের করার জন্য আশেপাশের সমস্ত রাস্তা অনুসন্ধান করা হয়, কিন্তু কোথাও ওকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এইদিকে পেছনে গ্যাগ তো তার বক বক বন্ধই করছে না। তো ওর বক বকানি শুনে লাস্টে পুলিশ অফিসার বলে দেয় ঠিক আছে তোমার বাবার চিকিৎসার জন্য আমি দায়িত্ব নিলাম তোমার বাবার চিকিৎসার। তো এই কথা শুনে গ্যাগও শান্ত হয়ে যায়। তারপর গোয়েন্দা বলে এটা একটা ভূমিধস ছিল আর এই কারণে বিল্ডিং ধসে পড়ে এক পাশে ঝুঁকে গিয়েছে, মানে এই ভবনে আমাদের বেশিক্ষণ থাকা বুদ্ধিমানের কাজ হবে না, যে কোনো সময় পুরো ভবনটা গিরিখাতে পড়ে যাবে। আর এই কারণে হিয়াংশু গ্যাগকে জিজ্ঞাসা করে তুমি কি এখান থেকে বের হওয়ার রাস্তাটা জানো? তো গ্যাগ বলে এটার বের হওয়ার রাস্তা তো 4 তলার উপরে, মানে যারা পাহাড়ি অঞ্চলে গিয়েছো তারা জানো যে নর্মালি আমরা যারা সমতল ভূমিতে থাকি তাদের কিন্তু একটা বিল্ডিং এ ঢোকার রাস্তা থাকে নিচতলা দিয়ে, কিন্তু ওসব বিল্ডিং এও কিন্তু 12 তলাতেও তোমার ঢোকার রাস্তা থাকতে পারে। তো ওরা তো নিচের দিকে রয়েছে, ওদের এখন উপরের দিকে যেতে হবে বিল্ডিং থেকে বেরোনোর জন্য। তো এর জন্য সে একটা টুল রেখে নিজেই তাতে উঠে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে এটা দেখে হিয়াংশু ভয় পেয়ে যায়। তবে এখানে এমন একটা সিচুয়েশনে একজন আরেকজনকে হেল্প না করলে উপায় ছিল না। তো এই জন্য তারা দুজনে একসাথে এখান থেকে বের হওয়ার শুরু করে এবং ওপরের মেঝেতে তারা যখন পৌঁছায় সেখানে দুজনের লড়াই শুরু হয়। মানে এখানে হিয়াংশু পোল্টি দিয়ে দেয় ওই পুলিশটা এবং গ্যাগকে নিচে ফেলে দেয়। আর তারপর সে নিজেকে বোঝায় না আমি ওকে ইচ্ছা করে মারিনি, আমার আত্মরক্ষার দরকার ছিল, ওর মতো লোক একটা আমার পেছনে থাকলে আমার ঝামেলা হবে, বাঁচতে পারবো না। আর তখনই একটা মেয়ে মেঝেতে এসে পড়ে আর সে তাকে সাহায্য করে। আর মেয়েটা বলে যে হিসুক এই পুরো বিল্ডিং এর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং সে অনেক গুন্ডা পাঠাচ্ছে যাতে এখানে যত মানুষজন রয়েছে এই সব মানুষের অঙ্গ কেটে সে বিক্রি করে দেবে। আর এখানে আমরা দেখি জুয়াং চলে আসে, মানে সেই পতিতা, এবং সে
এসে প্রথমেই করে কি ঝামেলা মিটিয়ে নেয় পুলিশের সাথে এবং বলে জানো আমাদের যে বসের ভল্টে কয়েকশো কোটি টাকা রয়েছে আর আমি জানি সেই টাকা কোথায়। যেহেতু বিল্ডিং এর এই অবস্থা, তুমি আর আমি মিলে সেই টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারবো। কিন্তু হিয়াংশু তো একবার ধরা খেয়েছে, জানে তো এই মেয়েটা কিরকম ম্যানিপুলেট করতে পারো, তো বিশ্বাস করতে চায় না। তবে তারপরেও যেহেতু মেয়ে মানুষ এত সুন্দর করে বলেছে, অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে ও রাজি হয়ে যায়। আর তারপর ওরা একটা বডি শুট পায় যেটা পঞ্চম তলার সাথে লাগানো ছিল, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। তো হিয়াংশু এখন বলে যে আমি পঞ্চম তলাতে উঠবো, কিন্তু জুয়ং বলে এই তলা থেকে নামার একটা মাত্র উপায় রয়েছে আর সেটা একমাত্র আমি জানি। তবে এরপর হিয়াংশু জুয়ংকে জিজ্ঞাসা করে যে তোমাদের বস কুক তো মারা গিয়েছে তাই না? জুয়ং তখন বলে হ্যাঁ, কিন্তু এখানে আরো একটা সমস্যা রয়েছে, ওই দুইজন গার্ড রয়েছে যারা তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। আর প্রায় $100 মিলিয়ন কিন্তু আমাদের বসের রুমে রয়েছে অফিসের ভেতরে, তো সেখানে আমাদের যে কোনো ভাবে যেতে হবে। তো এরপর ওরা করে কি দুজনেই তৃতীয় তলায় ওঠে, কিন্তু ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা তাদেরকে ধরে ফেলে এবং ওদেরকে ধরে বেঁধে দেয়। আর এখানে কারা ওদেরকে বেঁধেছে, যারা ওই যে নিলামে এসেছিল বায়ার, তারা মূলত ওদেরকে বেঁধেছে। কিন্তু জুয়ং করে কি আবারও এখানে সবাইকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। সে বলে এই বিল্ডিং সম্পর্কে আমি সবকিছু জানি, কোথা দিয়ে কিভাবে বেরোতে হবে সবই আমি জানি, তোমরা আমার হাতের বাঁধন খুলে দাও। আর আমাদের যে বস সেও মারা গিয়েছে এবং আমাদের যে লিডার ছিল ক্যাপ্টেন হিসুক সেও মারা গিয়েছে। আর আমার সাথে যে ব্যক্তিটা রয়েছে তার নাম হচ্ছে হিয়াংশু, সে একজন পুলিশ অফিসার, সে আমাদেরকে সাহায্য করতে পারে। তো তোমাদের উচিত আমাদেরকে সমর্থন করা, আমাদের সাথে থাকা। কিন্তু এখানে সমস্যা হলো এই মেয়েটা হচ্ছে খুবই ডেঞ্জারাস, তাকে কিছু মানুষ এখন বিশ্বাস করতে চায় না, আবার কিছু মানুষ তাকে বিশ্বাস করে এবং যারা বিশ্বাস করেন ওরা তোকে মারার চেষ্টা করে। বাট তখনই হিয়াংশু পুলিশ বলে ওঠে দেখো আসলে আমাদের একটা পরিকল্পনা রয়েছে এবং আমি অলরেডি বাইরে খবর পাঠিয়ে দিয়েছি, খুব শীঘ্রই ব্যাকআপ টিম চলে আসবে, হেলিকপ্টার চলে আসবে, তোমাদেরকে নিয়ে আমি বেঁচে বেরোবো। কিন্তু এখন আমাদের একসাথে থাকা উচিত। এখন আমাকে যদি তোমরা মেরে ফেলো তাহলে পুলিশের সামনে তোমরা মুখ দেখাবে কিভাবে? তবে তারপর ওর কথা কেউ বিশ্বাস করতে চায় না। আর এরপর যখন লোকের ওর ব্যাচ দেখে তখনও বিশ্বাস করে না, অস্বীকার করে বিশ্বাস করতে যে তোমরা সবটি ধাপ্পাবাজ। এমন করে দরজা খুলতে অস্বীকৃতি জানায়। মানে বাকি সবাই মনে করছিল যে ওই পতিতা মেয়ের সাথে ওই পুলিশ অফিসারও জড়িত, তারা ওই অঙ্গ প্রত্যঙ্গ বেচা কেনার সাথে জড়িত। তবে এখানে যারা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল তারা তো হিয়াংশুকে বিশ্বাস করা শুরু করে, মানে পুলিশকে, যে কারণে হয় কি ওই নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এই বিষয়টার ফায়দা তখন পুলিশ উঠাতে চায়, কারণ সে জানে ওরা যদি এক অপরের সাথে লড়াই করে মারা যায়, যত লোক কমবে তত সহজে এখান থেকে বেরোতে পারবে। আর এরপর আমরা দেখি একজন লোক একটা চাকু নিয়ে আসে এবং দুজনকে মেরে ফেলে এবং হিয়াংশুকে লবি থেকে ফোন আনার জন্য বাধ্য করে। আর লোকটি এরপর হুমকি দেয় যদি তুমি এটা না করো তাহলে কিন্তু যে মেয়ে মানে এই পতিতাকে মেরে ফেলবো। তো হিয়াংশু রাজি হয়ে যায় এবং লবিতে যায়, কিন্তু সে ফোন নেওয়ার পরিবর্তে একটা অস্থায়ী অস্ত্র তৈরি করার চেষ্টা করে যাতে সময় এলে এটা ইউজ করে সে এখান থেকে পালাতে পারে। আর এখানে আমি একটা কথা বলি, তোমাদের এই এক্সপ্লেনটা খুব বেশি ভালো নাও লাগতে পারে, কারণ এই আমরা স্ক্রিপ্টটা এআই দিয়ে করেছি, তো এখানে অসামঞ্জস্য কিছু কথাবার্তা থাকতেই পারে। তো যাই হোক, এরপর হিয়াংশু করে কি চারপাশে তাকায় এবং সে গ্যাগকে দেখতে পায় যে গ্যাগ এখনো জীবিত রয়েছে। তো গ্যাগকে দেখে হিয়াংশু করে কি দরজার পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত দরজাটি ভাঙা ছিল আর এর জন্য সে ঘরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু ভেতরে ঢোকার আগেই একটা গুন্ডা ওকে থামায়। আর এটা দেখে হিয়াংশু তো ঘাবড়ে যায় এবং ভাবতে শুরু করে যে কি হবে, এখান থেকে পালাতে পারবে কিনা। কিন্তু এরপর গ্যাগ ওকে লক্ষ্য করে এবং ওকে সাহায্য করে আবারও গ্যাগের সাহায্যে হিয়াংশু ওই গুন্ডাটার মনোযোগ সরিয়ে দেয়। আর তারপর এবার গ্যাগ আবার জিজ্ঞাসা করে, মানে ওই বলদটা জিজ্ঞাসা করে তুমি কি আমার বাবার চিকিৎসার দায়িত্ব নেবে? প্লিজ নেবে, বলো, তুমি তো কথা দিয়েছিলে আমার বাবাকে কিডনি দেবে তাই না? হিয়াংশু বলে আরে ভাই ওই লোকেরা তোমাকে মিথ্যা বলেছিল, কিডনি খালি হলেই হবে, তোমার বাবার কিডনি আর আমার কিডনি এক গ্রুপের তো হতে হবে, তোমার বাবার রক্তের গ্রুপ কি? তো এখানে গ্যাগ বলে বি পজিটিভ। তো এখানে লোকটা বলে আমার রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ, তো আমার কিডনি তোমার বাবার শরীরে প্রতিস্থাপন করা যাবেই না, কারণ আমাদের গ্রুপেরই মিল নেই, আর ওরা এইভাবে বোকা বানিয়ে তোমাদের কাছ থেকে জাস্ট টাকা নেয়। তো এই কথা শুনে গ্যাগ তো মনে করে একদম নিরাশ হয়ে যায়। তবে হিয়াংশু তাকে বলে তুমি টেনশন করো না, আমি কোনো না কোনো একটা উপায় বের করতে পারবো। তো গ্যাগও রাজি হয়ে যায় এবং তার ফোন দেয়, কিন্তু আফসোস ফোনে নেটওয়ার্কে ছিল না। তবে হিয়াংশু তারপরও হার মানে না, সে গ্যাগকে বলে আমি তৃতীয় তলাতে যাব, কিন্তু গ্যাগ তুমি যাবে হচ্ছে চতুর্থ তলাতে, মানে যেখানে কুক থাকে, মানে ওই যে বস থাকে, বসের অফিস যেখানে টাকা রয়েছে। তবে এখানে যাওয়ার আগে হিয়াংশু তার নিজের ব্যাপারে বলে যে আমি পুলিশ স্টেশনের একটা ইউনিটে কাজ করেছি এবং এখানে গোয়েন্দাগিরি করতে এসেছিলাম, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে হেল্প করবো। তো যাই হোক, এরপর সে তৃতীয় তলায় পৌঁছে। তো যাই হোক, এরপর আমরা তৃতীয় তলায় একটা মহিলাকে দেখতে পাই যে একটা পুরুষকে হত্যা করে ভয় পাচ্ছিল, সে এটা কি করে ফেলেছে এবং কি করলো এটা নিয়ে সে ভাবতে শুরু করে এবং সে ভাবে ঈশ্বর হয়তো নিজেই তাকে নিজের হাতে শাস্তি দেবেন এবং সে কাঁদতে কাঁদতে হিয়াংশুকে বলে আমাকে মেরে ফেল, আমাকে মুক্তি দাও। কিন্তু হিয়াংশু তাকে বোঝায় যে দেখো এই মুহূর্তে এটা ছাড়া কোনো কিছু করার উপায় ছিল না। তবে হিয়াংশু এটাও বুঝতে পারে যে এই মহিলা একটা ধার্মিক নারী এবং সে প্রচুর ধর্মকে ভয় পায়। তো এখানে বুঝতে পারছিল না এই মহিলাটিকে কি বলবে। তো এই জন্য সে জুংইয়ং মানে ওই পতিতাকে ডাকতে থাকে, কিন্তু জুয়ং তখন বাথরুমে ছিল। কিন্তু যখন সে ধাক্কা দিয়ে বাথরুমের দরজা খুলে সে দেখতে পায় যে জুয়ং একটা আহত ছেলেকে ধরে দাঁড়িয়ে রয়েছে। তো হিয়াংশু তখন লোকটিকে বাইরে আনতে জুয়ংকে সাহায্য করে এবং ওই ভদ্র মহিলাকেও সাহায্য করতে বলে, কিন্তু ওই ভদ্র মহিলাটা প্রত্যাখ্যান করে এবং যেখানে ছিল সেখানে ফিরে যায়। আর এইদিকে জুয়ং হিয়াংশুকে বলে দেখো আমাকে আসলে এইসব করতে বাধ্য করা হতো, আমি এগুলো করতে চাইছিলাম না, আমাকে ওরা জোর করে ধরে নিয়ে এসেছে, কিডন্যাপ করে নিয়ে এসেছে, এই বিল্ডিং এ আটকে রেখেছে এবং আমাকে দিয়ে ওরা ব্যবসা করাতো, তো আমার উপর কোনো রাগ রেখো না। আর এরপর আমরা দেখি আহত ব্যক্তিটা কিন্তু তার শেষ নিঃশ্বাস গুনছিল, কিন্তু
মরে যাওয়ার আগে সে জুয়েংকে বলে যে ফ্রিজের ভেতরে একটা বন্দুক রাখা আছে, কিন্তু সেখানে মাত্র 6টা গুলি রয়েছে, এবং সে বলে আমার কাছে একটা কুকুরও ছিল, কিন্তু হিসুকের লোকেরা তাকে মেরে ফেলেছে। তবে এতে জুয়ং বা হিয়াংশুর কিছু যায় আসে না, এবং জুয়ং হিয়াংশু করে কি তাকে বিছানায় শুয়ে দেয়, যেখানে সে মৃত্যুবরণ করে এরপরে। আর এরপর তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে, যেখানে হিয়াংশু জুংয়াং এর ব্যক্তিগত লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে, মানে ওই পতিতাকে। তো জুয়ং বলে আমার ছোটবেলা থেকেই বাবা মা নেই, আমার মা হয়তো আমাকে কোনো একটা এতিমখানায় ফেলে রেখে গিয়েছিল, এবং আমি ইহুদি ধর্মের একটা এতিমখানাতে বড় হয়েছি, এবং আমাদের ওখানে নিয়ম ছিল 18 মাস বিভিন্ন ধর্মীয় স্থানে আমাদের কাজ করতে হতো, এবং মিনিমাম প্রতিদিন 2 ঘন্টা করে ধর্মীয় কাজ করতে হতো। কিন্তু এরপরেও ওই আমাদের ইহুদি যে ফাদার, সে আমাকে 3000 টাকায় এই কুকের কাছে বিক্রি করে দিয়েছিল। পর আমাকে এই বিল্ডিং এ আটকে ফেলা হয়, এবং তারপর আমার মাথায় ছিদ্র করে একটা ট্র্যাকিং ডিভাইসও লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং আমি এখান থেকে কয়েকবার পালানোর চেষ্টা করেছিলাম, এবং প্রতিবারই ধরা পড়ে যাই, এবং এরপর আমাকে প্রচন্ড মারা হয়, এবং আমার একটা কিডনিও সরিয়ে ফেলা হয়েছে, এবং আমাকে বলা হয়েছে যদি আরেকবার কিছু করিস আরেকটা কিডনি সরিয়ে ফেলবো, মরে যাবি, মানে আমারও পুরো দেহ নিলামে তোলা হবে। তো এই জন্যই আমি তাদের কথায় মূলত তোমাদের মতো লোকদেরকে এখানে আনতাম, এবং তাদেরকে সাহায্য করতাম অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা করতে। তো যাই হোক, এখানে হিয়াংশু আবারও সেই একই ডায়লগ দেয়, দেখো আমি একটা গোয়েন্দা কর্মকর্তা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করবো। তো ওরা দুজন যখন কথা বলছিল, ওরা হঠাৎ করে কিছু শব্দ শুনতে পায়। অ্যাকচুয়ালি হিসুকের যে গুন্ডাগুলো রয়েছে তাদের মধ্যে একটা গুন্ডা ঘরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু হিয়াংশু তাকে ঘরে ঢোকার আগে ওকে বন্দী করে ফেলে, এবং ওকে জিজ্ঞাসাবাদ শুরু করে, এবং বলে তোরা মোট কয়জন গুন্ডা রয়েছিস? তো ওই লোকটা বলে আমরা আরো 7 জন রয়েছি। আর তারপর হিয়াংশু মনে করে এতগুলোর সাথে তো পারা সম্ভব নয়, তো সবচেয়ে ভালো হবে মারামারি এড়িয়ে ডাইরেক্ট বসের অফিসে গিয়ে সেখান থেকে টাকা চুরি করে পালিয়ে যাব। এবং সে জুংইয়ংকে এই কথা মনে করিয়ে দেয়। আর তারপর তারা করে কি, ঘরের যেসব জিনিস লাগবে ফাইটিং এর জন্য লাগতে পারে, বা আরো যেসব জিনিস লাগবে ক্লাইম্বিং করতে, সেগুলো ম্যানেজ করে উপরের তলায় ওঠা শুরু করে। মানে তারা 4র্থ তলায় যায়, যেখানে জুয়ং মানে ওই পতিতা বসের ঘরের দিকে ইঙ্গিত করে যে ওইটাই বসের অফিস, সেখানেই টাকা রয়েছে ভোল্টের মধ্যে। কিন্তু এখানে কিছু প্রহরী ছিল, এমনকি এখানে কুক এবং হিসুককে আমরা দেখতে পাই। এবং অবাক করার ব্যাপার হচ্ছে মেইন বস এখনো বেঁচে রয়েছে, এবং হিসুক যেটা করেছে সে মেইন বসের সকল লোককে মেরে ফেলেছে, এবং মেইন বসকে বর্তমানে হোস্টেজ বানিয়ে রেখেছে যাতে তার কাছ থেকে টাকা নিতে পারে। তো এখানে হিসুক ওই পতিতা জুংইয়ংকে বলে তোরাও তাহলে মনে হয় এখানে টাকার জন্য এসেছিস, তাই না? লাভ নেই, বসকে পুরো 40 মিনিট ধরে নির্যাতন করছি, শালা এখনো টাকার ব্যাপারে কিছু বলেনি, আর তোরা কি চিন্তা করছিস তোরা টাকা নিয়ে পালিয়ে যাবি? তো এইখানে গোয়েন্দা বুঝতে পারে যে জুয়ং মানে ওই পতিতা মেয়েটি আসলে টাকা কোথায় রয়েছে এক্স্যাক্ট এই কথা জানেই না, খালি জানে যে বসের কাছে টাকা থাকতে পারে, তো ওকে জাস্ট ইউজ করেছে। তো আবারও রেগে যায় যে ওর সাথে আবারও প্রতারণা করা হলো। তবে এখানে তারা যেটা করে, তারা সবাই হাত মেলানোর চেষ্টা করে যাতে তারা একটা পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে পারে, কিন্তু এখানে বনিবনা হয় না, এবং শেষ পর্যন্ত পার্টনারশিপটা আবার হিয়াংশু এবং ওই পতিতা জুয়ং এর মধ্যেই হয়, এবং তারা দুজনে মিলে করে কি হিসুক মানে ওই লিডারকে মেরে ফেলে। তবে এখানে হিয়াংশুর একটা জিনিস ভুল হয়ে যায়, সে করে কি মারামারি করতে গিয়ে মেন যে বস যার কাছ থেকে তথ্য বের করতে হবে তাকে গুলি করে মেরে দিয়েছে, কিন্তু এটা করে যে লসটা হয়েছে ওই বসে একমাত্র জানতো টাকাগুলো কোথায় রয়েছে, কিন্তু হিয়াংশুর ভুলে বসকেও মেরে ফেলেছে। তো এই জন্য রেগে গিয়ে উল্টো নিজের রাগ খাটায় হচ্ছে ওই পতিতা মেয়ের উপরে, কিন্তু ওই পতিতা মেয়ে উল্টো ওকেই দোষ দেয় যে গুলি করলে তুমি, আর তুমি আমাকে দোষ দিচ্ছ, উল্টো আমি না থাকলে তো তুমি এ পর্যন্ত আসতেই পারতে না। তো আমার তো সন্দেহ হচ্ছে তুমি নিজে একজন ভালো গোয়েন্দা নাকি, টাকার কথা শুনেছো, নিজের চরিত্র ভুলে গিয়েছো, তুমিও তো আমাদের মতো খারাপ লোক। তবে আমার কাজ হয়ে গিয়েছে, টাকা হলেও হবে না হলেও হবে। ওই কুক আমাকে এখানে নিয়ে এসেছিল, এত বছর নির্যাতন করেছে, এত বছর আটকে রেখেছে, ওকে মেরে দিয়েছি, এটাই আমার শান্তি। তো এই কথার পরে হিয়াংশু বুঝতে পারে যে জু ইয়ং ওকে তৃতীয়বারের মতো ধোকা দিল, মানে ওর মেন উদ্দেশ্য ছিল কুককে মারা। তো যাই হোক, এরপর জুং ইয়ং করে কি ঘরের চারপাশে হেঁটে বেড়ায়, আর তারপর এমন একটা ঘরে পৌঁছায় যেখানে ড্রয়ারের মধ্যে একটা বায়োমেট্রিক লক মেশিন ছিল, যেই বায়োমেট্রিকের মধ্যেই হয়তো এই বসের টাকা রাখা হয়েছে। তবে এটা খুলতে কুকের আঙ্গুলের ছাপের প্রয়োজন ছিল, তো এই জন্য ও গিয়ে করে কি কুকের হাতটাই কেটে ফেলে, আর তারপর অনেক কষ্টে সিন্দুকটা খোলে, কিন্তু সিন্দুকটিতে কোনো টাকা ছিল না, ছিল হচ্ছে অনেক ডেঞ্জারাস জাতীয় একটা নেশা, মরফিন। তো যাই হোক, ওরা তো সবাই খুব হতাশ যে টাকা পয়সা তো কিছুই পেল না। আর এখন থেকে কিন্তু জুং ইয়ং এর কোনো কথাই কিন্তু হিয়াংশু বিশ্বাস করছিল না। আর তখন ওদের দেখা হয়ে যায় হচ্ছে গ্যাগের সাথে, যে এখনো বেঁচে রয়েছে এবং ওদের কাছে সাহায্য চাইছিল, এবং এর সাথে গ্যাগ আবারও হিয়াংশুকে মনে করিয়ে দেয় যে তুমি কিন্তু আমার বাবাকে হেল্প করতে চেয়েছো চিকিৎসার জন্য। আর এরপরও ছাদের দিকে ইশারা করে, যেটা ছিল একটা এসির মতো একটা কিছু, এবং ওইটা সিন্ধুকের মতো ছিল। তো এর মানে এখানে কিছু একটা রয়েছে। তো জুয়ং করে কি কুকের কাটা হাত ব্যবহার করে, তবে রক্ত হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছিল না। তো হিয়াংশু সেই রক্ত পরিষ্কার করে, আর তারপর সিন্ধুকটা খোলে, এবং এখানে খালি টাকা টাকাই ছিল। তো ওরা দুজনই সময় নষ্ট না করে টাকা সংগ্রহ করতে থাকে, কিন্তু গ্যাগ এইদিকে তখনও সাহায্য চাইছে, কিন্তু ওরা দুজনের কেউ ওকে নিয়ে যাবে না। মানে বুঝতেই পারছো, এখানে ওই গোয়েন্দা বা পুলিশও ডেঞ্জারাস, ওই মেয়ে তো ডেঞ্জারাসই। তবে জুয়ং কি করে, গ্যাগের জন্য কিছু মরফিন রেখে যায়, যে মরবি যেহেতু মরফিন নিয়ে মরিস, কষ্ট কম হবে। এবং গ্যাগকে ওরা কি করে, মেঝেতে কাঁচন অবস্থায় রেখে চলে যায়, কিন্তু খুব বেশি দূরে আর যেতে পারে না, তার আগে বিল্ডিংটা হেলতে শুরু করে, কারণ বিল্ডিংটা অনেক দুর্বল হয়ে গিয়েছে, এবং খুব তাড়াতাড়ি না বেরোলে বিল্ডিংটা ভেঙে পড়বে, সবাই মারা পড়বে। আর তখন হিয়াংশু ওই পতিতাকে বলে, ওরা যে ট্যাঙ্কে আমাকে ফেলে দিয়েছিল সেটার ভেতরে আমি অনেক বড় একটা ছিদ্র দেখতে পেয়েছিলাম, ওটার পানি তো সরাসরি মনে হয় নদীতে যায়, আমরা কি ওখান দিয়ে বের হতে পারবো? তো এই কথা ভেবে দুজনেই করে কি সোজা জল ভর্তি ট্যাঙ্কে ঝাঁপিয়ে পড়ে, এবং হিয়াংশু সেখানে একটা লিভার খুঁজে পায়, আর ওইটা যখন টেনে দেয় ট্যাঙ্কের ভেতরে
শরীরের সকল পানি বেরিয়ে আসতে শুরু করে এবং দুজনে ওই পানিতে নদী পর্যন্ত চলে আসে। কিন্তু ইতিমধ্যে যেটা হয়, হিয়াংশু বুঝতে পারে ওর যে টাকা ভর্তি একটা ব্যাগ ছিল সেটা হারিয়ে ফেলেছে। তো এটা ভেবে খুব দুঃখ পায়। বাট এখানে ওই পতিতা বলে, যেটা হয়েছে ভুলে যাও, যা আছে তাই নিয়ে খুশি থাকো, একে তো জান ফেরত পেয়েছো আর তাছাড়া আমাদের এখনো 2 ব্যাগ তো রয়েছে। আর তখনই হোটেলটা অনেক জোরে শব্দ করে পাহাড়ের উপরে ধ্বংস হয়ে নিচে পড়ে যায় এবং চারিদিকে ধোয়ার ধ্বংসাবশেষ ছিল। কিন্তু এই দিকে আমরা দেখি ওই গ্যাগও করেছে ওই মারফিন খেয়ে ওর শরীরের ব্যথাতে সব চলে গিয়েছে। ও করেছে কি টাঙ্কে ঝাঁপ দিয়েছে এবং নিরাপদে ও তীরে পৌঁছে গিয়েছে। তো ওকে দেখে হিয়াংশু পুরো অবাক হয়ে যায় এবং বলে, ভাই তুইও খুব ভাগ্যবান এবং আমি তোকে প্রতিশ্রুতি দিলাম, তুই যেহেতু এই পর্যন্ত আসতে পারছিস আমি তোকে সাহায্য করবো, কথা দিলাম, যা, এখানে টাকার ভাগ তোরও থাকবে, 1 ভাগ তোরও রয়েছে। তবে এইবার ওই পতিতা মেয়ে হিয়াংশুকে সন্দেহ করা শুরু করে, বলে তুমি সত্যি বলো তো তুমি কি আসলেই পুলিশ অফিসার ছিলে বা আসলেই গোয়েন্দা অফিসার? তবে হিয়াংশু এই ব্যাপারটা এড়িয়ে যায়, মানে হয়তো হিয়াংশু কোন একটা ধান্দাবাজ। তো যাই হোক, এরপর তারা 3 জন এগিয়ে যায় পাহাড় ওঠে, যেখানে সবকিছু ধুলোতে পরিণত হয়েছে, মানে সেই ভূমিকম্প হয়েছে। এবং এরপর তারা যখন একটা অনুর্বর জমির মধ্যে দিয়ে যাচ্ছিল তখন একটা মহিলা ওদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং ওই গুলিটা গিয়ে লাগে তো লাগে আমাদের মরা বাইলা গ্যাগের লাগে এবং হিয়াংশুকেও লক্ষ্য করে সে গুলি করে। কিন্তু হিয়াংশু নিজেকে বাঁচানোর জন্য তার ওই ব্যাজ দেখায়, পুলিশের ব্যাজ। তবে দূরত্ব বেশি হয়, মহিলাটা দেখতে পাচ্ছিল না। তো এই কারণে হিয়াংশু প্রথমে লুকায় আর তারপর চিৎকার করে বলে যে আমি পুলিশ। তো মহিলাটি যখন নিশ্চিত হয় যে হিয়াংশু একটা পুলিশ, সে তখন বলে, ধ্বংসস্তূপের মধ্যে আমার স্বামী আটকা পড়েছে, প্লিজ আমার স্বামীকে তোমরা একটু সাহায্য করো। তো ওরা রাজি হয়ে যায় এবং ওর স্বামীকে উদ্ধার করে। হিয়াংশু এখানে মনে করে এখন হয়তো ওই মহিলা ওদেরকে যেতে দেবে বা আপ্যায়ন করবে, ভালো কথা বলবে, থ্যাংক ইউ দেবে। কিন্তু তা না করে উল্টো ওই মহিলা ওর দিকে রাইফেল তাক করে এবং বলে আমার স্বামীকে পিঠে করে হসপিটাল পর্যন্ত নিয়ে যাবে। তো বেচারা হিয়াংশুর আর কোনো উপায়ও ছিল না। আর এই দিকে জুয়াং করে কি, ওই নেশার যে মারফিনের শিশি ছিল তার একটা শিশি অফার করে ওই মহিলাকে এবং বলে বিনিময়ে আমাকে রাইফেল দাও। আর এরপর দেখা যায় তারা সবাই এগিয়ে যাচ্ছে, গ্যাগ তো মরেছেই, গ্যাগ আর নাই এবং বাকি সবাই এগিয়ে যাচ্ছে। আর এখানেই এই সিরিজটা শেষ হয়ে যায় এবং পরবর্তী কাহিনী এই বছর আসবে, এটার সিজন 2 2026-এ আসার কথা। তো যাই হোক, এখানে যে সমস্যা ছিল আমি নর্মালি এর চেয়ে অনেক ভালো এক্সপ্লেন করি। তবে সত্যি বলতে আমি এটা অনেক বেশি ভালো এক্সপ্লেন করেছি। কেন আমি বলছি ভালো এক্সপ্লেন করেছি, কারণ পুরো স্ক্রিপ্ট আমরা এআই দিয়ে করেছি, মানে ভয়েস টু টেক্সট দিয়ে, যার জন্য ভীষণ গোজামিল ছিল, কথাবার্তা অনেক বলতে বলছিল, কিছু কিছু 2-1 লাইন হয়তো ওরা বাদও দিয়েছে। তবে তারপরেও যতটুকু বোঝানো পসিবল আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। তো যাই হোক, আমি জানি না কেমন লেগেছে তোমাদের কাছে। আমি ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাবাই।